খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সিবিআই ঠিক পথে তদন্ত করছে না, প্রমাণ পাওয়া গেল। সন্দীপ জামিন পেতেই ফুঁসে উঠলেন তিলোত্তমার বাবা। আরজিকর মামলায় ব্যর্থতার দায় নিতে হবে সিবিআইকে। সন্দীপ অভিজিতের জামিনে মন্তব্য জুনিয়র চিকিৎসকদের। রাজধর্ম পালন করেছি, আল্লুর গ্রেপ্তারি প্রসঙ্গে মত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর। ওড়ালেন আক্রোশের তত্ত্ব। পুরমন্ত্রীর ঘরে বিজেপি বিধায়ক, মাস্কে ঢাকা মুখ, নেপথ্যে কোন অঙ্ক? মহুয়ার মন্তব্যে উত্তাল লোকসভা, পাল্টা হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর। ফের বিপাকে কৃষ্ণনগরের সাংসদ। বেঙ্গালুরুর যুবকের আত্মহত্যায় পদক্ষেপ পুলিশের, নোটিশ পেলেন মৃতের স্ত্রী। বাংলাদেশি ছাত্রদের রাইফেল চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে, হাফিজ উদ্দিনের মন্তব্যে কোন ইঙ্গিত? আসছি বিস্তারিত খবরে। 90 দিন কাটলেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। তিলোত্তমার খুন ধর্ষণ কাণ্ডে অবশেষে জামিন পেয়ে গিয়েছেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জামিন পেয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও। এ খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন তিলোত্তমার বাবা, রীতিমতো হতাশা ব্যক্ত করেছেন। তিলোত্তমার বাবা বলেন, খুবই দুঃখজনক ঘটনা, তবে আমরাও ভাবছিলাম এমনটা হতে পারে, কারণ সিবিআই আগেই লিখে দিয়েছিল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে 90 দিনের মধ্যেই যা করার করব। তদন্ত যে ঠিক মতন হয়নি তার প্রমাণ পাওয়া গেল। সিবিআইয়ের ওপর এবার হতাশ হয়ে পড়ছি। আমরা আদালতে যাব, আদালত ছাড়া তো আমাদের কাছে কোনো রাস্তা খোলাও নেই। সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, ওরা যে তদন্ত সঠিক পথে করছে না তার প্রমাণ পাওয়া গেল, উচ্চ আদালতে যেতে হবে এবার। ক্ষোভ প্রকাশ করেছেন চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায়ও। সিবিআইয়ের ভূমিকায় প্রশ্ন তুলেছেন তিনিও। বলছেন, এত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশের পরেও সিবিআই সময় মতো চার্জশিট দিতে পারল না, এটা অত্যন্ত দুঃখের। আমরা অত্যন্ত ক্ষুব্ধ। তদন্তকারী সংস্থা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, চার্জশিট জমা দেওয়ার জন্য রাজ্য প্রশাসনের যে এনওসি ইস্যু করার প্রয়োজন ছিল, সেক্ষেত্রে অনর্থক টালবাহানা করে তদন্ত প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা হয়েছে। বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা থাকছে না। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুনের মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। মূলত গ্রেপ্তারের 90 দিন পরেও সিবিআই চার্জশিট দিতে না পারায় দুজনের জামিন দেওয়া হয়েছে। এরপরেই এদিন সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র চিকিৎসকরা। সন্দীপ অভিজিতের জামিনে জুনিয়র চিকিৎসকদের নিশানায় এবার সিবিআই। এদিন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, সংবাদ মাধ্যম থেকে সমাজের সমস্ত স্তরের মানুষ, জুনিয়র ডাক্তার, সিস্টার যারা এখানে আছেন, আপনারা জানেন 9ই আগস্ট আরজিকরের বুকে যে নৃশংস ঘটনা ঘটে, সেই ঘটনায় আজকে ধর্ষণ খুনের মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেয়েছেন। আরজিকর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক। সমাজের সমস্ত স্তরের মানুষের এই ডাকে সাড়া দিয়েছিলেন। আজকে 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এর তরফে কোনো চার্জশিট দেখতে পেলাম না, তাই তারা আজকে জামিন পেয়েছে কোর্ট থেকে। প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরও উৎসাহ পাব। পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় হায়দ্রাবাদ পুলিশ শুক্রবার সকালে গ্রেপ্তার করেছিল দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে। তারপরেই তেলেঙ্গানার কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সমালোচনা শুরু হয়েছিল বিভিন্ন মহল থেকে, যাতে খানিকটা ধুয়ে দিয়েছিল বিজেপি এবং আরএসএসও। কিন্তু যেসব সমালোচনাকে কার্যত ফুৎকারে উড়িয়ে দিয়ে রেবন্ত বলেছেন, পুলিশ রাজধর্ম পালন করেছে। পাশাপাশি সমালোচকদের একাংশকে পাল্টা বিঁধে রেবন্ত বলেছেন, আজকে যদি আল্লুকে গ্রেপ্তার না করা হতো তাহলে অনেকে বলতেন অভিনেতা বলে পুলিশ ছাড় দিল, সাধারণ মানুষ হলে জেলে ঢুকিয়ে দিত। সুতরাং পুলিশ আইন মেনেই যা করার করেছে, আইন আইনের পথেই চলবে, এখানে কেউ নাক গলাতে পারবেন না। রেবন্তের বিরুদ্ধে এও অভিযোগ উঠেছে, তিনি ব্যক্তিগত আক্রোশের কারণেই আল্লুর বিরুদ্ধে পদক্ষেপ করেছেন
পুলিশকে দিয়ে। এই অভিযোগের নেপথ্যে রয়েছে দিন কয়েক আগের একটি অনুষ্ঠান, যেখানে এক মঞ্চে ছিলেন আল্লু এবং রেবন্ত। ওই মঞ্চে রেবন্তকে পাত্তা না দিয়ে আল্লু অসম্মান করেছিলেন বলে সমাজ মাধ্যমে লেখালেখি শুরু করেছিলেন মুখ্যমন্ত্রীর সমর্থকেরাও। শুক্রবার সন্ধ্যায় সেই তত্ত্ব উড়িয়ে দিয়েছেন তিনি। তার কথায়, আল্লু যখন স্কুলের ছাত্র তখন থেকে ওকে আমি চিনি। ওদের গোটা পরিবার কংগ্রেস করে। ওর কাকা চিরঞ্জীবী এখনো কংগ্রেসেই রয়েছেন। ওর শ্বশুর মশাই চন্দ্রশেখর রেড্ডি আমার আত্মীয় হন। আমাদের কোনো বিরোধ নেই। আমার সরকার শুধু রাজধর্ম পালন করেছে। এই ভিডিওটিতে আমরা 1000টি লাইক টার্গেট করেছি। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে শুক্রবার পুরভবনে এসেছিলেন গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। মাস্কে ঢাকা মুখ, তবু পুর কর্মীদের অনেকেই তাকে চিনতে পেরেছিলেন। শাসক দলের মন্ত্রীর সঙ্গে বিরোধী দলের বিধায়কের একান্ত সাক্ষাৎকার নিয়ে তাঁদের মধ্যে দল বদলের গুঞ্জন শুরু হয়ে যায়। মুহূর্তে সে খবর পৌঁছে যায় মিডিয়ার কাছেও। ফিরহাদের ঘরের বাইরে তখন এক ঝাঁক সাংবাদিক। পর্দা ঠেলে বাইরে বেরোতেই তা দেখে রীতিমতো বিব্রত বিজেপি বিধায়ক। আমতা আমতা করে তাকে বলতে শোনা যায়, না, না বলার কিছু নেই। বললে আপনারা হয়তো অন্য কিছু ভাববেন। এই অন্য কিছুর ব্যাখ্যায় বিজেপি বিধায়ক বিশ্বনাথের দাবি, আরামবাগ পুরসভা এলাকায় গ্রিন সিটির কাজ করার নামে প্রায় 9 কোটি টাকা দুর্নীতি হয়েছে। এ ব্যাপারে পুরসভার চেয়ারম্যান পুর বিভাগকে চিঠিও লিখেছেন। আমিও এই দুর্নীতির বিষয়ে কিছু তথ্য পেয়েছি। ব্যক্তিগতভাবে মন্ত্রীকে জানিয়ে গেলাম। এই সাক্ষাৎকারের নেপথ্যে দলবদলের বিষয়ও রয়েছে কিনা দাবি করছেন বিজেপি বিধায়ক। বিশ্বনাথের কথায়, জনপ্রতিনিধি হিসাবে হাকিম সাহেবের কাছে এসেছিলাম, অন্য মানে করাটা ঠিক হবে না। এ ব্যাপারে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ওরফে ববির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শাসক দলের মন্ত্রীর কাছে বিজেপি বিধায়কদের আগমন ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। নিন্দুকেরা মনে করাচ্ছে, বিশ্বনাথ কারক আগে বামফ্রন্টের বিধায়ক ছিলেন। পালাবদলের পর দল বদলে বিজেপিতে যোগদান করেছিলেন, অর্থাৎ দল বদলের অভিজ্ঞতা রয়েছে তার। সংশ্লিষ্ট মহলের তরফে কথাও স্বীকার করা হচ্ছে যে জনপ্রতিনিধি হিসেবে বিরোধী দলের বিধায়ক শাসক দলের মন্ত্রীর ঘরে যেতেই পারেন, কিন্তু সাম্প্রতিক অতীতে একাধিক দল বদলের ঘটনার জেরেই শাসক বিরোধী বিধায়ক বা নেতাকে কাছাকাছি দেখলেই বিষয়টিকে আর নিরামিষ হিসাবে দেখতে চান না অনেকেই। শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি। আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের করা মন্তব্যের জেরে ফের উত্তাল হল লোকসভা। মহুয়ার করা মন্তব্যকে কেন্দ্র করে হই হট্টগোলের জেরে দুবার অধিবেশন মুলতবি করে দিতে বাধ্য হলেন লোকসভার মহুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। এদিন সংবিধান নিয়ে আলোচনা কেন্দ্র করে শাসক বিরোধী তরজায় এমনিতেই উত্তপ্ত ছিল লোকসভার পরিবেশ। তৃণমূলের পক্ষে বক্তব্য রাখতে উঠে 2014 সালের বিচারপতি ব্রিজ গোপাল হরি কিষণ লোয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে আনেন মহুয়া। ইঙ্গিতপূর্ণভাবে তিনি বলেন, সময়ের আগেই চলে যেতে হয়েছে বিচারপতি লোয়াকে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বাড়ির গণেশ পুজোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। এরপরেই মহুয়ার মন্তব্য নিয়ে আপত্তি জানাতে থাকেন বিজেপি সাংসদেরা। যে বিজেপি সাংসদের অভিযোগের ভিত্তিতে গত বছর ঘুষের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে সাংসদ পদ হারাতে হয়েছিল মহুয়াকে, সেই নিশিকান্ত দুবেই এদিন প্রথম মহুয়ার করা মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। বিজেপি সাংসদরা সম্মিলিতভাবে অভিযোগ করতে থাকেন, সুপ্রিম কোর্ট সব অভিযোগ খারিজ করে দেওয়ার পরেও কেন বিচারপতি লোয়ার মৃত্যু প্রসঙ্গে সংসদে টেনে আনলেন মহুয়া। একই অভিযোগ করলেন সাংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেঙ্গালুরুর যুবক অতুল সুভাষের আত্মহত্যা মামলায় তাঁর স্ত্রী নিকিতা সিংহানিয়াকে নোটিশ পাঠালো বেঙ্গালুরু পুলিশ। 3 দিনের মধ্যে থানায় হাজির হয়ে তাকে বিবৃতি রেকর্ড করতে বলা হয়েছে। পাশাপাশি নিকিতার মা ও ভাইকেও পুলিশের কাছে বিবৃতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সকালে বেঙ্গালুরুর একটি আবাসন থেকে অতুলের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সঙ্গে উদ্ধার হয় 24 পাতার একটি সুইসাইড নোট, যেখানে স্ত্রী নিকিতা সিংহানিয়া, শাশুড়ি নিশা সিংহানিয়া, শ্যালক অনুরাগ সহ স্ত্রীর পরিবারের 5 সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন ওই যুবক। প্রতিটি পাতায় লেখা, বিচার এখনো বাকি। মৃত্যুর আগে 80 মিনিটের একটি ভিডিও রেকর্ড করেন অতুল। সেখানে তাকে বলতে শোনা যায়, বিচার না মেলা পর্যন্ত তোমরা যেন আমার অস্থি বিসর্জন করো না। দাবি, স্ত্রী এবং শ্বশুরবাড়ির অন্যান্যরা
অতুলের বিরুদ্ধে একাধিক মিথ্যে অভিযোগ করেছিলেন। এরপর পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের মামলার রায় যুবকের বিপক্ষেই গিয়েছিল। মনে করা হচ্ছে সেই চাপের মুখেই আত্মহননের পথ বেছে নেন ওই যুবক। এই ঘটনা প্রকাশ্যে আসার পর গোটা দেশে বিতর্ক শুরু হয়েছে 498 ধারায় অপব্যবহার এবং খোরপোশের অধিকার নিয়ে। জানা গিয়েছে, যদিও অতুলের স্ত্রী বড় চাকরি করেন, তবুও মামলার জেরে প্রতি মাসে 40,000 টাকা খোরপোশ দিতে হতো। এই বিতর্কের মধ্যেই খোরপোশ নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার থেকে নির্দিষ্ট 8টি বিষয় বিবেচনা করে তবেই খোরপোশ নির্ধারিত করা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। এবার অতুলের স্ত্রীকে নোটিশ পাঠালো পুলিশ। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তেই সেদেশে ইউনূসের সরকার তৈরি হয়েছে। তারপর থেকে ভারত বাংলাদেশের সম্পর্কে ব্যাপক বদল এসেছে। এখনো ভারতের জাতীয় পতাকার অবমাননা, কখনো কলকাতা দখলের হুঁশিয়ারি, কখনো 7 সিস্টার্স দখলের হুমকি এসেছে সেদেশ থেকে। বাংলাদেশের একের পর এক কট্টরপন্থী নেতাদের মন্তব্যেও তোলপাড় গোটা বিশ্ব। ওপার বাংলার দিকে দিকে উঠেছে ভারত বিরোধী স্লোগান। কদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও, যাতে নিজেকে পাকিস্তানের কট্টরপন্থী নেতা হিসেবে দাবি করে এক ব্যক্তি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশের দিকে চোখ তুলে দেখলে চোখ উপড়ে নেব, হাত তুললে হাত ভেঙে দেব। আবার তার পরপরই ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ ছাড়া করার হুমকি দেন সেদেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমান। ফের একবার বিতর্কিত মন্তব্য শোনা গেল বিএনপি নেতার মুখে। দেশের প্রতিটি মানুষের জন্য তার নিদান। প্রত্যেক বাংলাদেশী নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে। প্রত্যেক ছাত্রকে রাইফেল চালানো শিখতেই হবে। বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় এক জনসভায় হাজির হন বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ। সেখানে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেক ছাত্রকে বেসিক মিলিটারি ট্রেনিং দেব আমরা। আমাদের দিকে যাতে কেউ রক্তচক্ষু না দেখাতে পারে, তাই এটা দরকার। আমরা যুদ্ধ করতে তৈরি হয়েছি। চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। সবাইকে এমন ট্রেনিং দেওয়া হবে যাতে বিশ্বের কোনো শক্তি বাংলাদেশকে পায়ের নিচে রাখতে পারবে না। আর এই মন্তব্যের পরেই ওয়াকিবহাল মহলের একাংশ বলছে, এহেন কথা বলে আসলে একটি যুদ্ধের জিগির তোলার চেষ্টা করা হচ্ছে। 71-এ যে ভারতের সহযোগিতায় ইতিহাস রচনা করেছিল বাংলাদেশ, সেই দেশকেই বর্তমানে সবচেয়ে বড় শত্রু মনে করছে বাংলাদেশ। বিএনপি নেতার এহেন মন্তব্যে যে নাম না করে ভারতকেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তা নিয়ে কোনো সংশয় নেই। খবর শেষ হলো। ধন্যবাদ।